সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক নানা ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো যথারীতি বাংলাদেশের কিশোরীদের সাফল্য গাথা নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ জয় করে চলেছে বাংলাদেশ কিশোরী ফুটবল দল, অনূর্ধ্ব 16 দল এএফসি কাপের বাছাই পর্বে একের পর এক ম্যাচ জিতে চলেছে। সিঙ্গাপুরকে হারিয়েছে, ইরানকে হারিয়েছে, এবার কিরগিজস্তানকেও হারিয়েছে 10-0 গোলের বিশাল ব্যবধানে। সামনে যে দুটি ম্যাচ আছে, কি প্রত্যাশা কিংবা এই দলটিকে ঘিরে আসলে ফুটবল ফেডারেশন কি ভাবছে, সব বিষয় নিয়ে কথা হবে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। আছেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি তাবিত আওয়াল এবং সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারা চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা শুরুতে কিরণাপাকে দিয়ে শুরু করতে চাই। যে কিরণাপা, 3 ম্যাচ শেষে যে সাফল্য, আসলে আপনি কি টুর্নামেন্ট শুরুর আগে এমনটা ভাবতে পেরেছিলেন কিনা? এটা কি প্রত্যাশিত কিনা আপনার কাছে অন্তত? হ্যাঁ, এটা প্রত্যাশিত, কারণ এই সমস্ত কিছু প্ল্যান করেই কিন্তু ভেন্যুটা বাংলাদেশে আমরা নিয়েছি। আমরা জানি এই টিমটাকে দিয়ে আমরা বেটার কিছু পাবো। আপনারা জানেন 2015-2016 আন্ডার 14 এফসি রিজিওনাল চ্যাম্পিয়নশিপে আমরা ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন, এবং সেটা আমাদের দেশের মাটিতে ছিল না, বাইরে ছিল। তো আমাদের মেয়েরা যে অনেক ভালো করছে, এটা আমরা চেয়েছিলাম যে দেশের মানুষ সেটা দেখুক। সেই কারণেই আন্ডার 16 এই যে ভেন্যুটা, এটা বলতে পারেন অনেক ফাইট করে আমি এফসি থেকে বের করে নিয়ে এসেছি, শুধুমাত্র আমাদের মেয়েরা যে ভালো খেলে এটা দেশের মানুষ দেখুক সেটার জন্যই, মানে সেটা প্রমাণ করার জন্য। এবং ওই 14 দলের অনেক প্লেয়ারই তো এই দলে, 14 এর অনেকে আছে, অনেকেই খেলছে। একটু তাবিদ ভাইয়ের কাছে জানতে চাই যে তাবিদ ভাই, মেয়েদের দলটা ভালো খেলছে, আপনারা মানে ফুটবল ফেডারেশন আসলে ফোকাসটা দেয় সবসময় জাতীয় দলকে ঘিরে কিংবা ছেলেদের দলটাকে ঘিরে, সেইখানে আসলে এই সাফল্যটাকে ফুটবল ফেডারেশন কিভাবে দেখছে? না, ধন্যবাদ। না, ফুটবল ফেডারেশন কোনো মানে পুরুষ বা নারীদের কোনো ডিফারেন্স মেক করে না। ওরা চেষ্টা করে যত অবকাঠামোগুলি দরকার একটা দলকে তৈরি করার জন্য সবগুলোই যেন ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারে বা ব্যবস্থা করতে পারে। তবে প্রশংসনীয় করতে হবে আমাদের কিশোরদের উপর। আপনারা জানেন যে এই দলটা, এই মহিলা দলটা কিন্তু অনেক কিছু মোকাবেলা করে এখানে আসছে। আপনারা জানেন, যেটা আপনারা বললেন যে অবশ্যই আমরা পুরুষদেরকে যতটুকু এফোর্ট বা মিডিয়া থেকে হাইলাইট করি, আমরা কিশোরদের ওরকম করি না। আশা করি এই সফলতার পরে ওনারা ওইটা অবশ্যই অর্জন করতে পেরেছে। এখন আমাদের দায়িত্ব ওদেরকে ওই হাইলাইটটা করে দেওয়া। এই কিশোরীরা কিছু বছর আগে আপনারা জানেন যে নেপালে খেলতে যায়, ভূমিকম্পের এগেনস্টেও কিন্তু আটকে গিয়েছিল, ওইটাকেও মোকাবেলা করে দেশে ফেরত এসেছে। তো ওনারা কিন্তু খালি দেশের অবস্টেকলস না, বিদেশেও কিন্তু অনেক অবস্টেকলস গুলা পার হয়ে এসেছে। তাই এই দলটা যে এরকম একটা রেজাল্ট আমাদেরকে দিবে বা দিতে পারে, এটা অবশ্যই আমাদের প্রত্যাশিত ছিল। আমাদের লক্ষ্যমাত্রা, যেখানে আমাদের মাহফুজা আক্তার কিরণাপাও আছে এটা দায়িত্বতে, আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু আগামী পর্বতে চায়নাতে খেলা ফাইনাল রাউন্ডে। মানে সেই জন্য চাইনিজ তাইপেকে হারাতে হবে শনিবার, সেই বহুল প্রত্যাশিত ম্যাচটি। আমরা নিশ্চয়ই কথা বলবো। একজন দর্শক আছেন, তার ফোনটি নিতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শামীম, আমি ধানমন্ডি থেকে বলছি। আমি জানতে চাই যে আগামী দিনে মহিলা ফুটবল দলের টার্গেট কি, তারা কি ধরনের টার্গেট নিয়ে খেলবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের মহিলা ফুটবলার যারা আছে তাদের ফিজিক্যাল বিল্ড আপ কি বিশ্বের অন্যান্য দেশের নারী ফুটবলারদের চেয়ে কি কম, না তারা কি তাদের সাথে মানে খাপ খেয়ে চলতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এক কথা যদি বলেন যে বাংলাদেশের ওভারঅল নারী ফুটবলের আসলে লক্ষ্যটা কোথায়? শুধু লক্ষ্য এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে 2022 আন্ডার 17 আন্ডার 20 এইজ লেভেল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা। আচ্ছা, মূল ওয়ার্ল্ড কাপে খেলা মানে 17 অথবা 20 এইজ লেভেল যে ওয়ার্ল্ড কাপ, এই দুটোতে আমাদের কোয়ালিফাই করা খেলা। মানে সেটা মানে আপনি কি বাস্তবসম্মত উপায়ে কি এই লক্ষ্যটা নির্ধারণ করেছেন? এটা বাস্তবসম্মত। আমরা যদি আগামী 4 বছর ওদেরকে একদম কন্টিনিউয়াস ট্রেনিং করাতে পারি, এই দলটা প্লাস আন্ডার 12 আরেকটা আমরা করব, কারণ এখান থেকে হয়তো 4 বছরে অনেক হতে পারে, সে কারণে ব্যাকআপ আরেকটা থাকবে। এদেরকে নিয়ে আমাদের অ্যাকচুয়ালি 2022-এ এইজ লেভেল ওয়ার্ল্ড কাপ, যেটা আন্ডার 17 আন্ডার 20, এই দুইটাকে টার্গেট করেই আমরা নামছি। মানে 2020-এর মধ্যে নিশ্চয়ই বাছাই পর্বটা টপকে যেতে হবে। তার মানে আর 4 বছর সময় পাবেন আপনারা। খুব মানে সেই 4 বছরে এই দলটাকে সম্ভব কিনা, কিংবা আসলে ফুটবল ফেডারেশন এরকম অনেক ধরনের পরিকল্পনা করে, তাবিদ ভাই ভালো বলতে পারবেন, ন্যাশনাল টিমের দায়িত্বে ছিলেন। না, এটা সম্ভব।
এটা সম্ভব। আপনি জানেন আমি ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ অর্গানাইজিং কমিটির মেম্বার। জি। আমি ওখানে বিভিন্ন দেশগুলোর সাথে কাজ করি, আমি জানি এটা সম্ভব। এবং আমাদের মেয়েদের মধ্যে যে ট্যালেন্ট আছে তাদেরকে যদি আমরা ওই লেভেল থেকে নার্সিং করি, এটা ইজিলি আমরা অ্যাচিভ করতে পারবো। তাবিদ ভাই, যে প্রশ্নটা আপনার কাছে ছিল, যে এরকম পরিকল্পনা বিএফএফ অনেকবারই করেছে যে বয়সভিত্তিক দলগুলোকে একসাথে রাখবে, সিলেট একাডেমি কি অন্য অনেক জায়গাতেই ট্যালেন্ট হান্ট পর্যন্ত হয়েছে, দল ঘোষণা হয়েছে, কিন্তু রাখতে পারেনি। এই দলটাকেও যে আসলে রাখতে পারবে 4 বছর অনেক সময়। অবশ্যই আপনি দেখেন যে বাংলাদেশ কিন্তু ধারাবাহিকভাবে আন্ডার এজ টুর্নামেন্টগুলোতে কিন্তু ভালো পারফরমেন্স করে আসতেছে। গতবার কিন্তু আমাদের বয়স ভিত্তিক অনূর্ধ্ব-16 ছেলেদের দলটা কিন্তু সাফ চ্যাম্পিয়ন হয়েছিল, আর আমাদের মেয়েরা তো ভালো করে আসছে আন্ডার-14 আন্ডার-16-এ। আমরা বিএফএফ একাডেমি করি বা বিকেএসপি কে ধরি বা ঢাকাতে আমরা বিএফএফ ভবনকে ধরি, আমাদের লক্ষ্যমাত্রা হলো এক, দলটাকে প্রশিক্ষণের ভিতরে রাখতে হবে, নতুন প্লেয়ার জন্য এখানে তৈরি হয়, আর আমাদের আগের প্লেয়ারের জন্য ওদের ফিটনেস বজায় রাখে। আমাদের ভাইয়া যে প্রশ্নটা করলেন, যে যদি আপনি তুলনা করেন 209টা দেশ ফুটবল খেলে, ওকে, অনেক দেশের চেয়ে আমরা পুষ্টির দিকে বা আমাদের ফিজিক্যাল অ্যাসপেক্টের দিকে আমরা পিছিয়ে আছি, অনেক দেশ থেকে আমরা কিন্তু এগিয়ে আছি। কিন্তু মিনিমাম পুষ্টি যেটা দরকার আর ফিজিক্যাল ফিটনেস যেটা দরকার, সেটা আমি মনে করি আমরা এখন দিতে সক্ষম হয়েছি। আমাদের দলের পিছনে আমরা খালি কোচের ছাড়া আমরা টেকনিক্যাল ডাইরেক্টরদের উপর ইনভেস্ট করতে চাচ্ছি, আমরা ফিজিওর উপর ইনভেস্ট করতে চাচ্ছি, আমরা নিউট্রিশনের উপর ইনভেস্ট করতে চাচ্ছি। কারণ আপনি এটা অত্যন্ত জরুরি যে প্লেয়ার যদি ফিটনেস না পায়, ভালো কমফোর্টে না থাকতে পারে, পরিবেশ না পায়, তাহলে এই যে অর্জনটা এটা করতেছে, এটা কিন্তু খালি ওদের না, এটা কিন্তু দেশেরও একটা অর্জন। কিন্তু দেশ যদি ওদেরকে কিছু না দেয়, এটা বিনিময়, খেলাধুলার আগে বা খেলাধুলার পরে, তাহলে ওদের প্রতি এটা কিন্তু একটা অবিচার করা হবে। মানে যে বিনিময়টার কথা আসলো, আমাদের ফুটবলে আসলে সেই বিনিময়টা খুবই কম, যে আসলে ন্যাশনাল লেভেলে খেললে প্লেয়াররা খুব রিটার্ন খুব কমই পান, ক্লাব দলে খেললে হয়তো পান। মেয়েদের ক্ষেত্রে নিশ্চয়ই ইনভেস্টমেন্টটা আরো বেশি করা প্রয়োজন, কারণ ছেলেরা তো লিগ খেলে যে অর্থ পায়, মেয়েরা তো নিশ্চয়ই সেরকম পায় না। আমরা অক্টোবরে মেয়েদের জন্য লিগ শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন 2008 থেকে আজকে যে মহিলা ফুটবল তার শুরু 2008 থেকে। তো 2008 থেকে আমরা দুবার ক্লাব লিগ করতে পেরেছি। ক্লাবগুলোর প্রতি আমার মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ থাকবে, কারণ ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করে মহিলা লিগে পার্টিসিপেট করাতে হয়। তো আমি ওনাদেরকে অনুরোধ করবো ওনারা যেন স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেন। আমরা অক্টোবরে এবছর আবারও মেয়েদের জন্য ক্লাব লিগ করতে যাচ্ছি, সেখানে মেয়েরা ফাইন্যান্সিয়ালি মানে এটা করা যায় কিনা যে পেশাদার লিগের দলগুলোর জন্য বাধ্যতামূলক মেয়েদের ক্লাব করা, কিংবা মানে এটা পর্যায়ক্রমে, আমি জানি যেটা আসলে কতটা সম্ভব না, সবকিছু করা যায়, আমাদের একটা প্ল্যানিং এর আওতায় এটা আনতে হবে, ক্লাবদেরকে ইনভলভ করতে হবে। আর আমরা সবসময় পেশাদার লিগ যে দেখি, আমি মনে করি আমরা একটু ভিন্ন মাত্রা এখানে আসতে হবে। এখানে বাংলাদেশে কিন্তু 11টি পেশাদার লিগের ক্লাবের ছাড়াও অনেক ক্লাব আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, পায়োনিয়ার লিগ আছে যেখানে ক্লাবরা খেলে। ঢাকার বাইরে কিন্তু অনেক ডিস্ট্রিক্টে ক্লাব আছে। তো বিএফএফ থেকে আমাদের এবারের লক্ষ্যমাত্রা কিন্তু ওই সমস্ত ক্লাবদেরকে নিয়ে আমরা ডেভেলপ করতে চাই, প্রশিক্ষণ দিতে চাই এবং ম্যানেজমেন্ট স্টাইল ডেভেলপ করতে চাই। তো আমাদের লক্ষ্যমাত্রা থাকবে যে অনেক ক্লাবকে উৎসাহ করব, কিন্তু সীমিত থাকতে চাই না যে খালি পেশাদার লিগের 11টা ক্লাবকে যে আমরা উৎসাহিত করব মহিলাদেরকে নিয়ে কাজ করতে বা নারী একটা কিশোরীদের দল করতে। আমি মনে করি যেন আপনারা যারা এখন খেলতেছে কেউ কিন্তু ঢাকার কোনো মেয়ে না, ওনারা কিন্তু বিভিন্ন বাইরের ডিস্ট্রিক্টের, বাইরের গ্রামের মেয়েরা এসে, অনেকেই আছে ময়মনসিংহের একটা গ্রাম, কলসিন্দুরের, যে ওটা একটা গ্রাম আছে, এরকম অনেক গ্রাম থাকতে অনেক গ্রাম আছে, জি, ওই গ্রামের ক্লাবদেরকে আমরা কেন সহযোগিতা করব না? অবশ্যই তাই, আমরাও সেটা আশা করি। আরেকজন দর্শক আছেন, তার ফোনটি নিব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো হ্যালো জি হ্যালো জি, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আমি ছোটন বলছিলাম। প্রথমে কিরণ আপা এবং তাবিদ ভাইকে অভিনন্দন জানাচ্ছি। জি, ছোটন ভাই বলেন। তাবিদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা তো অলরেডি দেখেছেন যে মেয়েরা ফুটবল খেলতে পারে, অনেকের বিশ্বাস ছিল যে এরা ফুটবল খেলতে পারে না, তো এদেরকে নিয়ে আপনাদের সামনে পরিকল্পনা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে ছোটন ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তাবিদ ভাই, পরিকল্পনার কথা আপা বলছিলেন, তারপরেও আপনি যদি একটু বিস্তারিত কিংবা এর সাথে যোগ করেন। যেটা বললাম যে প্রথম কথা হলো যে অবশ্যই আমি সবসময় বিশ্বাস করে আসছিলাম যে আমাদের কিশোরীরা বা নারীরা ফুটবল খেলতে পারে বাংলাদেশে। আর আমি কিন্তু এক সময় মাননীয় প্রধানমন্ত্রীর সামনেও বলেছিলাম যে ফুটবলের কম্পিটিশনে হয়তো আমাদের মহিলারা সফলতা আরো আগে এনে নিবে পুরুষদের থেকে।
তবে ওটা ছাড়া এখন আমাদের লক্ষ্যমাত্রা প্রথমে যেটা বললাম যে আমরা বয়স ভিত্তিক আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে চাই চূড়ান্ত পর্যায়ে। ওটার সাথে সাথে আমরা চাই যে যেটা হলো আমাদের অবকাঠামোগুলা বা ইনফ্রাস্ট্রাকচারগুলা সেগুলা যেন মেয়েদের জন্য ইকুয়ালি দেওয়া যায়। স্টেডিয়াম বলেন, জিমনেজিয়াম বলেন, ইভেন জার্সি, ইভেন আমি জানি অনেক সময় জার্সি নিয়ে, বুট নিয়ে, এগুলো নিয়ে কথা উঠতেছে। আমরা এখানে অবশ্যই প্রায়োরিটি দিব যেন ফ্যাসিলিটি ওয়াইজ কোনো দলের কোনো পার্থক্য না থাকে। আচ্ছা, মানে সব জায়গায় আপনারা সমান দিতে চান। অবশ্যই। যেটা আপা বলছিলেন যে বিভিন্ন নাম থেকে আসলে মেয়েরা উঠে এসেছে, তারাই আসলে সম্মিলিতভাবে এই দলটাই খেলছে। এই জেলা পর্যায়ে কিংবা গ্রাম পর্যায়ে তো আসলে বিএফএফ খুব একটা যে উদ্যোগ নিয়ে করতে পেরেছে তা না, স্বতঃস্ফূর্তভাবে সেই উদ্যোগটা শুরু হয়েছে। বিএফএফ এখন আসলে কিভাবে এই ধারাটা ধরে রাখতে পারে যে এই পরের প্রজন্ম যেন ফুটবলে আগ্রহী হয়? না, এই জায়গায় আমি একটু আপনার সাথে ডিফার করব, কারণ আজকে যে মেয়েদেরকে দেখতে পাচ্ছেন এরা বিএফএফ এরই প্রোডাক্ট। কারণ আমরা 2012-তে যে আপনি জানেন প্ল্যান ইন্টারন্যাশনাল আমাদেরকে একটা ফান্ডিং করেছিল, তার মাধ্যমে আমরা ন্যাশনাল লিগ করেছিলাম সারা দেশব্যাপী। হ্যাঁ, ন্যাশনাল লিগ করেছিলাম, সেখানে শুধু লিগ ছিল না, সেখানে ওয়ার্কশপ ছিল, সেমিনার ছিল, এবং ওদের প্যারেন্টসদেরও কাউন্সিলিং এর জন্য একটা সেশন ছিল। এইভাবে কিন্তু আজকে যাদেরকে আপনি কলসিন্দুর দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আমার ওই প্ল্যানের প্রজেক্টের প্রোডাক্ট। আচ্ছা। ঠিক আছে, এরা যাদেরকে দেখতে পাচ্ছেন, কারণ আমরা কিন্তু মেয়েদের কিন্তু নিয়মিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় প্রতি বছর, এবং আমরা আরো এজ লেভেল 2টা লিগ করি, আন্ডার-14 করি, আন্ডার-16 করি, 2টা এজ লেভেল, সেটাও ন্যাশনাল। আমাদের ক্লাব লিগ হয় না, কিন্তু আমার ন্যাশনাল লিগ কিন্তু কন্টিনিউয়াস হয়। মানে সেখান থেকেই ওরা তৈরি হয়, সেখান থেকে ওরা বেরিয়ে আসছে, এবং ওদেরকে ওখান থেকেই আমরা আমাদের সবসময় আমাদের যখন টুর্নামেন্টগুলো হয় আমাদের কোচ থাকে, প্রত্যেকটা জায়গায় আমাদের কোচ থাকে, তারা ওখান থেকে র্যাঙ্কিং অনুযায়ী 1, 2, 3 ক্যাটাগরি করে প্লেয়ারদেরকে সিলেক্ট করে রাখে, এবং পরবর্তীতে যখন আমরা আমাদের ন্যাশনাল ক্যাম্পে ডাকি তখন কিন্তু ওইভাবে আমরা ওদেরকে সিলেকশন করে ডাকি। এরা কিন্তু বিএফএফ এর প্রোডাক্ট। পরের প্রজন্ম কি সেভাবেই তৈরি হচ্ছে আপনার মনে হয় যে এদের পরের যারা খেলবে? হ্যাঁ, সেভাবেই তৈরি হচ্ছে। সেভাবে যেমন আমার জেএফএ লিগ শুরু হবে আন্ডার-14 অক্টোবরে, ক্লাব লিগ শুরু হবে অক্টোবরে, ঠিক আছে, একইভাবে আন্ডার-12 শুরু হবে নভেম্বরে। মানে অনেকগুলো ব্যস্ত সূচি সামনে, আসলে আরো কথা বলবো। এটা বিএফএফ এর। আচ্ছা, বিএফএফ এরই প্রোডাক্ট, আমরা বিএফএফ কে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন দর্শকের ফোন নেব, দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা ভাই, তামল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি, তাবিদ ভাই শুনছেন, আপনি বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো গিয়ে, বাংলাদেশের কোচের সাথে সাথে যে বিদেশি কোনো ট্রেনার কিংবা কোচ থাকলে ভালো হতো না? আচ্ছা, ধন্যবাদ। মেয়েদের এই দলটার সঙ্গেই কথা, যেহেতু নিশ্চয়ই সেই বিষয়ে বলছেন তিনি, যে বিদেশি কোচ থাকলে ভালো হতো কিনা। অবশ্যই, বা আপনারা প্রথমে তাও আমরা একটু তার আগে কিন্তু যে গোলাম রব্বানী ছোটন ভাইকেও কিন্তু অভিনন্দনটা, ওটাই আমি আসছিলাম যে আমাদের যে বর্তমান যে কোচ আছে গোলাম রব্বানী ছোটন, উনি কিন্তু অনেক বছর ধরে একদম গ্রাম পর্যায়ে প্লেয়ার রিক্রুটমেন্ট থেকে শুরু করে এখন চ্যাম্পিয়নশিপ পর্যায়ে মেয়েদের আনার জন্য ওনার কিন্তু মানে কি বলবো এনলেস শ্রম ছিল। এটা 2008 থেকে এটা মানে বিশ্বাস করা যায় না, অকল্পনীয়। মানে উনি যেই আই থিঙ্ক ইতিহাস সাক্ষী থাকবে যে ছোটন ভাইয়ের মতো একজন কিন্তু একটা বড় একটা ভূমিকা রেখেছে মেয়েদের ফুটবলের প্রতি। ওটার পাশাপাশি হ্যাঁ, আমরা যদি আন্তর্জাতিক মহলে কম্পিটিশন করতে চাই বা আন্তর্জাতিক মহলে ঠিকই থাকতে চাই, ইতিমধ্যে আপনারা জানেন এর আগে আমরা জাপান থেকে একটা কোচ এনেছিলাম। এখন আমাদের মিস কিরণেরও একটা লক্ষ্যমাত্রা আছে যে যদি আমরা কোয়ালিফাই করি নেক্সট রাউন্ডের জন্য, আবার আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে যে আমরা আবার কিছু বিদেশি কোচ আনবো। আর ইতিমধ্যে আমাদের কোচিং স্টাফ, যেটা বলে গোলকিপার কোচ আছে জাতীয় দলের জন্য, ট্রেনার আছে জাতীয় দলের জন্য, ফিটনেস কোচ আছে, তাদেরকে কিন্তু আমরা কিন্তু সীমিত রাখছি না খালি জাতীয় দল পুরুষদের জন্য, তাদেরকে আমরা কিন্তু রেখে দিচ্ছি পুরো বছর ওরা জন্য যেই দলই হোক, অনন্ত বয়সের দল হোক বা মেন জাতীয় দল হোক, মেয়ে বা পুরুষ হোক, ওরা সব জায়গায় প্রশিক্ষণ দিবে। আবার টেকনিক্যাল ডাইরেক্টর অ্যান্ড স্ট্র্যাটেজিস যে আছেন আমাদের এখন অস্ট্রেলিয়া থেকে এসেছেন, তারও কিন্তু একটা বড় ভূমিকা থাকবে যে আমাদের মেয়েদের ফুটবল এবং মেয়ে খেলোয়াড় তৈরি করার জন্য কি কি লজিস্টিক সাপোর্ট লাগবে আর কোন দেশ থেকে ওটা আমরা আনতে পারবো। তো আমরা যেটা আবারও বলছি, আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু যে কোনোভাবে আমরা কোনো ফ্যাসিলিটিতে আমরা কোনো ত্রুটি রাখতে চাই না, যেখানে স্পেশালি যেখানে মেয়েদের ব্যাপার আসতেছে। আপা, এই কোয়ালিফাই করার কথা আসছে বারবার, যে চায়না যে চূড়ান্ত পর্বটা হবে, আপনার কি আশাবাদী কিনা যে চাইনিজ তাইপে আমাদের বড় প্রতিপক্ষ শনিবার সেই ম্যাচটি হবে? হ্যাঁ, আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ
খেলায় তো হার জিত থাকেই, তারপর আশাবাদী যে বাংলাদেশ জিতবে চাইনিজ তাইপের সাথে। আপনি দেখবেন যে 3টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচে কিন্তু চাইনিজ তাইপে কিন্তু কিরগিজস্তানের সাথে একটা গোল খেয়েছে, জি। আমরা কিন্তু এখনো পর্যন্ত একটা গোল খেয়ে 21টা দিয়েছে, একটা খেয়েছে, আমরা 18টা দিয়েছি, আমরা আমরা কোনো কোনো গোল গোল খাইনি। জি। ঠিক আছে, তো আমি আশাবাদী, কারণ ইরান, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ 19 আর 20 ডিফারেন্স, যদি আপনি টিমের মানে কাছাকাছি লেভেলে আপনি বলছেন, সুতরাং ইরানকে যেহেতু বাংলাদেশ হারাতে পেরেছে, আমরা কনফিডেন্ট এবং আমাদের মেয়েরাও কনফিডেন্ট যে ওরা চাইনিজ তাইপেকে হারাবে। আমরা নিশ্চয়ই সেটাই আশা করি। আরো কথা হবে আপনাদের দুজনের সঙ্গে, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি কিশোরী ফুটবলারদের সাফল্য গাথা নিয়ে। আপনারা জানেন যে এএফসি অনূর্ধ্ব 16 বাছাই পর্বে খেলা চলছে ঢাকায়। টানা 3 ম্যাচ জিতেছে বাংলাদেশের কিশোরী দল। আমাদের সঙ্গে এই টুর্নামেন্ট নিয়ে এবং বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং আছেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি তাবিতা আওয়াল। আপনারা চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে আপা বলছিলেন যে আপনি আশাবাদী যে চাইনিজ তাইপেকে বাংলাদেশ হারাবে। সেক্ষেত্রে আসলে এই রিজিয়নে যেহেতু আমরা সেরা যদি হতে পারি, আমাদের পরবর্তী বাধা কোন কোন দেশ কিংবা কাদেরকে আসলে বড় প্রতিপক্ষ হিসেবে ভাবছেন আপনি? এরপরে তো অনেক বড় দেশ আছে, জাপান, নর্থ কোরিয়া, চায়না, থাইল্যান্ড, অনেক বড় বড় দেশ আছে। মানে তাদের সঙ্গে নিশ্চয়ই মানে খুব সাম্প্রতিক সময় আসলে বিট করা কিংবা তাদের সঙ্গে সমানতালে লড়াই করাটা সম্ভব নয়। মানে সেক্ষেত্রে কি 4 বছর যথেষ্ট সময়, আপনি যেটা লক্ষ্য ঠিক করেছেন ভিশন 2022? যথেষ্ট সময় আমি মনে করি। 4 বছর যদি ওদেরকে নিবিড় প্রশিক্ষণে রাখা যায়, আমাদের মেয়েদের যে ট্যালেন্ট আছে, আমি বিশ্বাস করি যে ওরা বেটার কিছু করবে। কিন্তু এই যে শারীরিক সামর্থ্যের কথা বারবারই আসছে, যে আমাদের প্লেয়ারদের ফিটনেসের যে অবস্থা, সেইটা একটু রিকভার করা কিংবা সেটাই কাজ করার ক্ষেত্রে কি করা যেতে পারে? সেটা আপনাদেরকে তো বারবার বলছি যে ওরা গ্রাম থেকে আসে এবং এত গরিব ঘর থেকে ওরা আসছে যে ওরা বাসায় যখন থাকে ওরা ঠিকমতো 3 বেলা খেতেও পায় না। তো যখন আমরা এই ক্যাম্পটা করেছি ও মেয়েদেরকে মাত্র 2.5 মাস, তো 2.5 মাসের 1.5 মাস চলে গেছে শুধু ওদেরকে আমাদের ফিরিয়ে আনতে, একটা পজিশনে ফিরিয়ে আনতে। তো এটা সমস্যা হবে না। যখন 4 বছর ওরা কন্টিনিউয়াস ট্রেনিংয়ে থাকবে তখন ফিজিক্যাল ফিটনেস অটোমেটিক্যালি আসবে, কারণ আমরা ডায়েটিশিয়ান দিয়ে ডায়েট চার্ট করেই কিন্তু ওদের খাবার দিয়ে থাকি, মেনুটা ওইভাবেই হয়। যে কারণে আপনি 2.5 মাসে দেখতে পাচ্ছেন যে ওরা ওদের জায়গায় ফিরে আসছে ফিটনেস। ওরা 90 মিনিট কিন্তু একই রিদমে খেলছে, 1 মিনিটের জন্য টায়ার্ড হচ্ছে না। জি, তাবিদ ভাই যোগ করতে চান এখানে যে যেটা এই 4 বছরে আসলে এই কাজগুলো হবে কিনা, কিংবা আপনার কাছেও যথেষ্ট মনে হয়েছে কিনা যে ফিটনেস নিয়ে যদি দেখেন, একটা জিনিস তো প্রমাণ হয়ে গেছে, বা আমাদের একটা জাতি হিসাবে হয়তো আমরা এটা বিশ্বাস করতে হবে যে আমাদের কিশোরীদেরকে কিন্তু আন্ডার এস্টিমেট করা একদমই উচিত হবে না। আমাদের যতটুকু স্বল্প রিসোর্স আমরা দিয়েছি, দুঃখভাবে বলতেছি, বেড়েও বলতেছি, এই স্বল্প রিসোর্সে ওরা যেই উপহার আমাদেরকে দিচ্ছে, এটা কিন্তু দেশকে উপহার দিচ্ছে, এটা কিন্তু আমাদের জাতিকে উপহার দিচ্ছে। এই যে 4টা দল যেটা বাংলাদেশে খেলতে আসছে, প্রত্যেকটা দলের কিন্তু ওদের দেশে এখন নিউজ পেপারের প্রথম পেজে বাংলাদেশের নাম আসতেছে, বাংলাদেশের কাছে হাঁটতেছে, আর বাংলাদেশ কিশোরীদের ছবি ওই দেশের নিউজ পেপারে উঠতেছে। এই অর্জন, এই সফলতা কিন্তু আমরা আন্ডার এস্টিমেট করে আসছি বারে বারে। তো এখন আমি বারে বলতেছি যে যদি আমরা প্রশিক্ষণটা চালিয়ে রাখতে পারি, ওদেরকে একটা মিনিমাম আর্থিক এবং সাপোর্ট দিতে পারি, তাহলে 4 বছর কেন, 4 বছর অনেক আগে আপনারা দেখবেন মাঝে মাঝে যে ছোট ছোট টুর্নামেন্টগুলি হবে, এএফসি টুর্নামেন্ট হবে, সাফ টুর্নামেন্ট হবে, হয়তো কোনো প্রীতি ম্যাচ হবে, প্রত্যেকটাতে দেখবেন ওনারা কিন্তু এই যে লক্ষ্যমাত্রা চায়নাতে বড় দলের সাথে একটা ভালো খেলা উপহার দিতে, ওই দলগুলোকেও ভয় দেখানো যে বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করতে নয়, এটা কিন্তু আপনি দেখবেন অনেক আগে অর্জন হয়ে যাবে। এবং প্রীতি ম্যাচের কথা আপনি বলছিলেন, বেশ কিছু পরিকল্পনাও আপনাদের আছে, আমি শুনেছিলাম, সেটাও আমরা একটু শুনতে চাই, দর্শকদের জানাতে চাই। তার আগে একজন দর্শকের ফোন নেব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, আমি রফিক আজাদ বলছিলাম ঢাকা থেকে। আমি আসলে প্রথমেই মাহফুজ আক্তার কিরণ আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনি নারী উইংয়ের চেয়ারম্যান এবং আপনি নারী উইংয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি যে মেয়েরা আসলে খুব ভালো করছে এবং নিয়মিত ট্রেনিং এর মধ্যে রাখার ব্যবস্থা করছেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। এবং পাশে তাবিতা আওয়াল ভাই আছে, উনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আছেন। তো দুই খুব সফল ব্যক্তিত্ব আসছে, আসলে এসেছে, দুজনকে আন্তরিক ধন্যবাদ।
তো আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে অনূর্ধ্ব 17 আমি বিশ্বাস করি যে তারা আন্ডার 16 যে এশিয়া কাপ সেটার জন্য কোয়ালিফাই করবে। তো তাদের জন্য আসলে দীর্ঘস্থায়ী ট্রেনিং এর একটা ব্যবস্থা করতে হবে, তাদেরকে নিয়মিত ট্রেনিং এর মধ্যে রাখতে হবে যাতে তাদের ফিটনেস বজায় থাকে, এবং নিয়মিত যদি ধরে রাখতে পারেন আমি একদম বিশ্বাস করি যে এই মেয়েগুলো আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ এবং এরপরে মূল বিশ্বকাপ খেলতেও সম্ভব, খুবই সম্ভব। তো এটার ব্যাপারে আপনারা বিশেষ গুরুত্ব দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ আপনাকে। এই প্রতিশ্রুতি নিশ্চয়ই দিয়েছেন, ইতিমধ্যে আপনি শুনেছেন যে 4 বছরের জন্য তাদেরকে রাখা হবে যদি কোয়ালিফাই করে। আরো অনেক কিছু অপেক্ষা করছে, তাবিদ ভাই, প্রীতি ম্যাচ সহ অন্যান্য অনেক কিছুই কিন্তু অপেক্ষা করছে। নিশ্চয়ই পুরস্কারও নিশ্চয়ই থাকবে এই দলটা যদি কোয়ালিফাই করে ফেলে। অনেক কিছুই থাকবে। আপনাকে আমি প্রথমে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে সাপোর্টটা আমাদের কিশোরদেরকে দিয়েছে এবং বাফরফেশন দিয়েছে। আর আপনাদের মাধ্যমে আমি সবাইকে একটু অভিনন্দন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা খেলা দেখতে আসেন। যে কথাগুলো আমরা বলতেছি বা যেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, এগুলো আমাদের দর্শকবৃন্দ ছাড়া কিন্তু এটা সম্পূর্ণ হবে না। আমরা যতই গ্যালারি থেকে আমি উৎসাহ দিব, ততই আমাদের কিশোরীদের দেখবেন স্পিড বেড়ে যাচ্ছে, কনফিডেন্স বেড়ে যাবে, আর খেলার প্রতি আরও একটা ওদের ভালোবাসা এবং সম্পদতা চলে আসবে। তো এখানে দর্শকদেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকে এখানে, যেটা আমরা আশাবাদী যে আগামীতে আমরা এই সাপোর্টটা পাবো। আর প্লেয়ারদের প্রতি যেটা আমরা বললাম, আমরা অলরেডি একটা আর্থিক পুরস্কার ঘোষণা করতে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি এটাকে আরো কত বড় করা যায়, যেন এটা একটা নজিরবিহীনও বলতে পারেন। বা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই দলটা 10-0 গোলে জিতে আসছে, যেটা বাংলাদেশের ফুটবল হিস্ট্রিতে কোনো দল পুরুষ মহিলা আন্ডার বা ওভার এজ কোনো 10 গোলে বিনিময়ে জিতে আসে নাই আমাদের 71-এর পর থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে। তো এই সফলতা যখন দিয়ে আসছে, আমরা চিন্তা করতেছি এমন একটা আর্থিক পুরস্কার দেওয়া যায় কিনা যেটা ওরকমই একটা, আগে কখনো হয়নি এরকম ওরকম কিছু একটা। এটা হলো প্রথম ব্যাপার। আর দ্বিতীয়ত যেটা আমরা বারে বলে আসতেছি যে দীর্ঘমেয়াদী চিন্তা হলো যে ওনাদেরকে ফ্যাসিলিটি যেটা পুরুষ দলরা পাচ্ছে, মহিলা দল একই সমানভাবে ফ্যাসিলিটি পাবে। জিতলে অবশ্যই পুরস্কৃত হবে। আর খেলার পরেও আমাদের প্রেসিডেন্ট সালাউদ্দিন ইতিমধ্যে আমাকে দায়িত্বও দিয়েছে, আর অনেকেও রিকোয়েস্ট করতেছে এটাতে সম্মিলিত হওয়ার জন্য, যে এই দলের মেয়েরা একটা বয়সের পরে যখন খেলা থেকে সরে যাবে, ফিটনেসের কারণে হোক বা বয়সের কারণে হোক, তারা তখন কই যাবে। তো আমরা চিন্তা করতেছি বিএফএফ এর পক্ষ থেকে সরকারি এবং বেসরকারি অর্গানাইজেশনদের সাথে কাজ করতে, যে ওনাদের একটা চাকরির ব্যবস্থা করা যায় কিনা বা লম্বা মেয়াদে একটা ইনকামের ব্যবস্থা করা যায় কিনা। তো আমরা যে খালি ওনাদেরকে খেলাতে রেখে ব্যবহার করে একটা অর্জন করে ছেড়ে দিব, সেটাও কিন্তু না। এটার ব্যাপারে আমাদের মাহফুজ আক্তার কিরণী কিন্তু অনেক লম্বা মেয়াদে চিন্তা করছেন, যে একটা কিশোরীকে 12 বছর বয়স থেকে খেলোয়াড় হিসেবে তৈরি করে তারপরে একটা ভালো নাগরিক হিসেবে কেমনে সমাজের কাছে পেশ করা যায়। আচ্ছা, কিরণপা কি যোগ করবেন কিনা? যে পরিকল্পনাটা তাবিদ ভাই বললো, যে আরো কি চিন্তা করছেন আপনারা এই দলটা? না, আসলে যোগ করার কিছু নাই, তাবিদ সবই বলে ফেলছেন। আমি সেদিন ছিলাম, আমাদের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন একই কথা, তারও ওপিনিয়ন একই, এবং বারবার করে তাবিদকেও বলতেছিলেন যে হ্যাঁ তাবিদ সে কারণ তাবিদ অনেক কাজের আপনারা জানেন, ও ইনিশিয়েটিভ নিলে সে কাজগুলো হবে। আমিও বিশ্বাস করি, যে কারণে মহিলা কমিটির সাথেও আমরা তাবিদকে চাচ্ছি এবং আশা করি তাবিদ মহিলা কমিটিতে থাকবে। সেক্ষেত্রে আমাদের কাজ করতে আরো বেশি সুবিধা হবে, এবং যেগুলো বলছে তাবিদ সবই বলছেন এবং ইনশাআল্লাহ এগুলো ইমপ্লিমেন্ট হবে। জাতীয় দল আজকে মালদ্বীপের সঙ্গে খেলবে কিংবা 6 তারিখ ভুটানের সঙ্গে খেলবে। জাতীয় দলের সঙ্গে কি এখন কিশোরী দলের একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, পারফরমেন্স কিংবা এক ধরনের প্রতিযোগিতা, কিংবা কাজী সালাউদ্দিন যেটা বলেন সভাপতিরও কি আগ্রহ পুরুষ দলকে ছেড়ে আসলে নারী দলের প্রতি বেড়ে গেল কিনা? মানে বিএফএফ এর অবস্থাটা কি এখন? না, আমাদের জন্য প্রত্যেকটা দল, ক্লাব বলেন বা জাতীয় দল বলেন বা অনূর্ধ্ব জাতীয় দল বলেন, এগুলো সমান। আমাদের লক্ষ্যমাত্রা থাকে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ সফলতা নিয়ে আসা, জয়লাভ করা। তো আজকে যেরকম আমরা কিশোরীকে নিয়ে ব্যস্ত ছিলাম, আজকে বিকালে আমরা জাতীয় দলকে নিয়ে ব্যস্ত থাকবো, আবার কিশোরীদের জন্য ব্যস্ত হয়ে যাব শনিবার এবং সোমবার দিন, আবার ভুটানের কাছে ম্যাচ। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মানে লক্ষ্যমাত্রা হলো ফুটবলকে এগিয়ে নেওয়া। এখানে আমাদের ক্লাব, অনেক সময় আমাদের ক্লাব টিমরা এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পার্টিসিপেট করে, যেখানেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়। তো আমাদের লক্ষ্যমাত্রা একটাই, যে প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা খেলোয়াড় যেন বেস্ট পারফর্ম করতে পারে। আর আলটিমেটলি বাংলাদেশ যে একটা ফুটবলিং নেশন, বাংলাদেশ যে 209টা দেশের ভিতরে প্রতিযোগিতামূলক একটা দল, সেটাকে পরিচিতি দেওয়া প্রত্যেকটা স্টেজে। আমরা আরো কথা বলবো আপনাদের সঙ্গে এবং এই দলকে নিয়ে আরো আলোচনা করতে চাই। আমরা দলের পারফরমেন্স নিয়ে একটু কথা বলবো। আরেকটা বিরতি নিচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গেই থাকবেন।
ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি কিশোরী ফুটবলারদের সাফল্য গাথা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি তাবিত আওয়াল এবং আছেন উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আমরা বিরতির আগে এই দলটিকে নিয়ে কথা বলছিলাম। কিরণ আপা, আপনার প্লেয়ারদের সাথে আসলে কথা হয়েছে কিনা? প্রত্যেক ম্যাচ শেষেই নিশ্চয়ই বলেছেন, তাদের আসলে প্রতিক্রিয়াগুলো কেমন একটু যদি আমাদের জানান। আমার তো প্রত্যেক দিন প্লেয়ারদের সাথে কথা হয়, খেলতে যাওয়ার আগে ইভেন ড্রেসিং রুম পর্যন্ত আমি যাই ওদের সাথে কথা বলার জন্য। তো খেলার পরেও একইভাবে ওদের সাথে কথা হয়। ওরা খুশি, তবে প্রত্যেক দিনই ওরা যতখানি গোল দেয় ওরা স্যাটিসফাইড থাকে না। ওদের মনে হয় যে আরো বেশি গোল দিতে পারতো, কারণ কিছু গোল তো মিস করেই। তো সেই জায়গাগুলোতে এমনিতে ওরা স্যাটিসফাইড, ওরা ভালো খেলতেছে, হারাচ্ছে। এমনিতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা গুঞ্জন শুনছি যে স্ট্রাইকাররা যতটা ফোকাসে থাকছে, ডিফেন্ডার কিংবা গোলকিপার তারা তো আসলে খুব একটা আলোচনা আসতে পারছে না, কারণ কোনো গোল খেতে হচ্ছে না। মানে তাদের মধ্যেও নিজেদের মধ্যে কি আসলে নিয়ে মন খারাপের কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ আছে, কারণ হচ্ছে ওরা তো বাচ্চা, আপনি আন্ডার 16, অ্যাকচুয়ালি ওদের বয়স 12, 13, 14 এর ভিতরে, কারণ এখানে আন্ডার 14-এরও মেয়েরা আছে। ওরা বয়সের দিক থেকে অনেক ছোট। তো সেই কারণে আপনারা দেখতে পেয়েছেন যে 3-3টা ম্যাচ জেতার পরও আমি পার্সোনালি কাউকে ইন্টারভিউ দিতে দেইনি, কারণ একজনের ছবি যদি পেপারে আসে বাকি সবাই মন খারাপ করবে যে ওরা ইম্পর্টেন্ট না, যে কারণে টিম স্পিরিট নষ্ট হয়। সেইটা ধরে রাখার জন্য আমি টোটালি সবার ইন্টারভিউ বন্ধ করে দিয়েছি। মানে ওদেরকে বোঝানো হয়েছে যে তোমরা সবাই সমান, সবার যে গোল দেখ যে গোল না দেখ সবাই সমান, সবার ইকুয়াল পারফরমেন্স, অতএব টিম স্পিরিটটা যেন থাকে। এটা নিশ্চয়ই বয়সেরই কারণে। তাবিদ ভাইও নিশ্চয়ই যোগ করতে পারবেন যে আসলে বয়সের কারণে এরকম চিন্তা করছে, কিন্তু কৃষ্ণা হ্যাট্রিক করেছেন যথারীতি, এটা যে কোনো কারণেই হোক সে আসলে আলোচনায় থাকবেই, হয়তো না চাইলেও কিংবা চাইলেও। না, এটা বয়সের একটা ব্যাপার আছে। এটা হলো আমাদের এখন টিমের স্ট্র্যাটেজি, ওনারা কি স্ট্র্যাটেজিতে টিমটাকে এক রাখতে চায়, কিভাবে ওদেরকে আনডিভাইড রাখতে চায়। কিন্তু যেটাই আপনি করেন স্পোর্টসে সবসময় একটা না একটা হিরো বার হয়ে আসে। আমাদের দলেও ফুটবলের মেইন জিনিসটাই হলো মেইনলি সবসময় স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডের নামই আপনারা পাবেন। আর গোলকিপাররা লাইমলাইটে আসে যখন ওরা এক্সট্রাঅর্ডিনারি গোলগুলি ঠেকায়, বা তার মানে ওদের হয়তো ডিফেন্স ব্যর্থ হয়েছে, তখন গোলকিপার এটার কাউন্টার দিয়েছে। তো আমরা মনে করি না যে কেউ স্টার বা কেউ নন স্টার, বিকজ আপনি যদি দেখেন যে স্ট্রাইকার বা স্ট্রাইকিং ফোর্স গোল করে কেমনে। এই টিম স্পেশালি আমাদের কোচ ছোটন, আরেকটা টেকনিক্যালি আমি একটু হাইলাইট করতে চাই যে আমাদের কোচ ছোটন যেভাবে টিমটাকে সাজিয়ে, আপনি দেখবেন অনেক কিন্তু বিল্ড আপ ফুটবল খেলছে। এই কিশোরী দল কিন্তু ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে উইং থেকে ঢুকে কিন্তু ফিনিশ করতেছে। এটা কিন্তু অলরেডি একটা খুবই অ্যাডভান্স ম্যাচিউর স্টেজ। ওদের যে বয়স, ওদের যে প্রশিক্ষণ, এটার জন্য টেকনিক্যালি কিন্তু মেয়েরা কিন্তু অনেক সাউন্ড আছে। কোনো মেয়ের চিন্তা করা উচিত না যে ও ইম্পর্টেন্ট না বা দলে একটা উইক লিঙ্ক, বিকজ এই টিমটা কিন্তু টিম হিসেবে খেলতেছে। একটা প্লেয়ার বারে বারে গোল দিচ্ছেন না, কেউ অ্যাসিস্ট করছে, কেউ ফিনিশ করতেছে, অনেকে মিলে গোল দিচ্ছে, অনেকে মিলে কিন্তু আবার ডিফেন্সিভ অর্গানাইজেশনে কিন্তু ডিফেন্ডও করতেছে। আপনি যদি দেখেন যে টিমের ফরমেশনে কিন্তু কোনো গ্যাপ পড়তেছে না। তো এই টেকনিক্যাল সাউন্ডনেসের জন্য কিন্তু অবশ্যই অভিনন্দন দেওয়া উচিত পুরো টিম ম্যানেজমেন্টকে, স্পেশালি আমাদের কিরণ আপাকে, যে এরকম একটা লিডারশিপ উনি দিয়েছে এত কম বয়সে। এবং পুরো দলের সব ফুটবলারকে আমরা আসলে ধন্যবাদ দিতে চাই, এককভাবে কাউকে কৃতিত্ব না দিয়ে। আরেকজন দর্শকের ফোন নেব, দর্শক জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাহাঙ্গীর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গার্লস কমিটির সাবেক মেম্বার, বর্তমানে কিরণ আপার সাথে কাজ করতেছি। জি জাহাঙ্গীর ভাই বলেন। আমার একটু ভিন্ন প্রশ্ন কিরণ আপার কাছে এবং তাবিদ আওয়ালের কাছে। উনি বললেন, ওনারা দুজনেই বললেন যে এই বাচ্চারা খুব গরিব পরিবার থেকে আসছে, এদের পরবর্তীতে যদি খেলার পরে যাতে হারিয়ে না যায় এবং তাদের যাতে আর্থিক সচ্ছলতার জন্য বিভিন্ন চাকরি বা কিংবা কিছু করা যায় সে ব্যাপারে আল্লাহ তো তাবিদ আওয়াল সাহেবরে অনেক দিয়েছেন আমার জানা মতো, এবং কিরণ আপাকে দিয়েছেন। যদি কোথাও না হয় এই গরিব পরিবারদের যদি আপনাদের নিজস্ব সংস্থায় কিংবা আরো পরিচিত যারা আছে তাদের এখানে যদি তাদেরকে সুযোগ করে দেয় এবং লেখাপড়াও যদি বলানো যায়, আমার মনে হয় এই ফুটবলাররা হারিয়ে যাবে না। অবশ্যই বাংলাদেশের জন্য একদিন বিশ্বকাপ ফিরে আনবে যদি খেলার মধ্যে থাকে। আর যদি এই খেলা শেষ তারপরে যদি তাদেরকে না পাওয়া যায়, আর্থিক অনটনের জন্য যদি তারা হারিয়ে যায় কিংবা কাউকে দিয়ে যায়, তো আপনার আমাদের গরিব পরিবারদের একটাই সমস্যা। জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি যে আসলে ফুটবল ফেডারেশন আপনারা যারা আছেন কিংবা যাদের আসলে ক্ষমতা আছে, সক্ষমতা আছে এরকম প্লেয়ারদেরকে আসলে চাকরি দেওয়ার, কিংবা তারা আসলে নিজেরা দায়িত্ব নিতে পারেন কিনা, এটাই মূল প্রশ্ন ছিল যেটা।
থ্যাংক ইউ। আমি এটাকে আবার একটু ভিন্নভাবে দেখতে চাই যে আমাদের এগেন যে প্লেয়ারদেরকে দেখছেন আপনারা, আমি বারবার বলছি ওনারা কিন্তু সমস্ত নেগেটিভ বা কনজারভেটিভ থিওরিজ পার করে কিন্তু ওরা এই পর্যায়ে এসেছে নিজেদের গতিতে। অনেক স্বল্প রিসোর্স আমরা দিয়েছি এখান থেকে। এই প্লেয়াররা কিন্তু আসলেই হলো সেলফ ড্রিভেন, সেলফ মোটিভেটেড, অ্যান্ড ওরা নিজের গতিতে এগিয়ে যেতে চায়। কোনো প্লেয়ার এখানে কোনো কারো থেকে দান খরচ চাচ্ছে না, কারো কোনো সিম্পেথি চাচ্ছে না। ওরা একটা ওয়ে আউট চাচ্ছে, বাকিটা নিজেদের কাজ নিজেরা করে নিবে। এই লেভেলে কিন্তু প্লেয়ার আসতে পারে না যদি নিজের কোনো মোটিভেশন বা নিজের কোনো এবিলিটি না থাকে। তো সেম থিং যেটা আমরা বলতেছিলাম, আমরা এখানে ওনাদেরকে ইনসাল্ট করা হবে যদি এসে কোনো দান খরাত বা হাতে ভাতে কোনো চাকরি ধরাই দিই। একজন একটা ট্যালেন্ট আছে, আমাদের জানতে হবে, বুঝতে হবে কার কি ট্যালেন্ট, কার কি ইন্টারেস্ট। সবকিছু তো ফোর্স করলে হবে না। যদি কারো সহযোগিতা আমরা করতে পারি, যারা কমিটিতে মেম্বারে আছি বা অন্য অন্য কমিটির বাইরে যারা ফুটবল ফেডারেশনে আছেন, অবশ্যই সহযোগিতা করবে। জি, আমরা একদমই কথায় শেষ করতে চাই কিরণ আপা, যে এই দলটাকে ঘিরে আপনার কোনো কথা বলার থাকলে প্লেয়ারদের উদ্দেশ্যে কিংবা দেশবাসীর উদ্দেশ্যে আমরা সেটা দিয়ে শেষ করতে চাই। প্লেয়ারদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে তোমরা অনেক ভালো খেলবে এবং আগামী 2টা ম্যাচ আমরা ভালোভাবে জিতে বের হয়ে আসব। আর দেশবাসী, আমাদের দর্শক যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে বাংলাদেশ দল ভালো করছে, আপনারা মাঠে আসুন, গ্যালারিতে বসে মেয়েদেরকে উৎসাহিত করুন, তাহলে মেয়েরা আরো ভালো খেলবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরাও আশা করি আর বাকি 2টি ম্যাচ রয়েছে, চাইনিজ তাইপেকে হারালেই বাংলাদেশ পৌঁছে যাবে চূড়ান্ত পর্বে এবং বাকি 2টো ম্যাচেই বাংলাদেশ জিতবে, সেই প্রত্যাশা আমাদের। আজকের মতো এখানেই শেষ করছি।